ভাই আপনি তো মনে হয় অসুস্থ। তাহলে ভাইয়া কালকে ক্লাস নেন, সমস্যা না নেই। না 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 শেষ করতে বলবো মাথায় হ্যাঁ ভাই, আপনি বাম যদি দিয়ে নিচ্ছি। আজকে বাদ। না 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 অল্প একটু এটা শেষ করতে হবে। যেটা বলতেছিল বিটা অ্যাড্রেনার্জিক দে রিল্যাক্স দ্য ব্রঙ্ক, মানে এরা মূলত স্মুথ মাসেলের উপরে কাজ করে। স্মুথ মাসেল শুধুমাত্র যে লাংস আছে তা কিন্তু না, আমাদের কিন্তু ইউরেথ্রা, তারপরে আমাদের কি বলে ইউটেরাস, এগুলো কিন্তু স্মুথ মাসেল। এই জন্য সব জায়গাগুলোতে এগুলা কাজ করে। এই জন্য দেখবা টার্বিটালিন শুধুমাত্র যে লাংসের মানে শ্বাস প্রশ্বাসের জন্য বা রেসপিরেশনের জন্য, বাতাস চলাচলের জন্য যে দেয় তা কিন্তু না। এটা কিন্তু তোমার টোকোলাইটিক হিসেবে ব্যবহার করে। তোমার ওই যে যাদের ডেলিভারির সময় মাসেল রিল্যাক্স করে দেয় কিন্তু, হ্যাঁ, ইউটেরাইন মাসেল, যার ফলে কন্ট্রাকশন কমে যায়। স্মুথ মাসেল উপরে কাজ করে এই জন্য। তারপরে অ্যালবিট্রল, লিভা অ্যালবিট্রল, ফরমোটেরল, এগুলো সবই এই বিটা অ্যাড্রেনার্জিক। এপিনেফ্রিন, আইসোপ্রোটেরনল। আইসোপ্রোটেরনল কিন্তু তোমার ব্র্যাডিকার্ডিয়াতে ব্যবহার করা হয় টু ইনক্রিজ দ্য হার্ট রেট, মনে আছে কিনা জানি না। তারপরে টার্বিটালিন এটসেট্রা, হ্যাঁ। আহ, তারপরে আহ এই তো বললামই, এগুলো একটু কিছু কিছু সাইড এফেক্ট আছে যেগুলো বলা উচিত। লিভার অ্যালবিউট্রলের যেমন সাইড এফেক্ট হলো ট্যাকিকার্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে দেখো এগুলো কিন্তু সব অ্যান্টিকোলিনার্জিক। অ্যাড্রিনালিক মিন্স অ্যান্টিকোলিন, মানে এর তো ট্যাকিকার্ডিয়া হবেই, তাই না? তারপরে হলো আম, তো এদের একটা এভারেজ একটা সাইড এফেক্ট দেওয়া আছে এখানে, ট্যাকিকার্ডিয়া, এক্সাইটেবিলিটি, ট্রেমর, আর একটা ইনসোমনিয়াও লিখে রাখো। ইনসোমনিয়া, এদের এইগুলা খাওয়ার ফলে ঘুম কম আসে। ঠিক আছে, এরপর আসে হলো জানথিন, হ্যাঁ। জানথিন, জানথিন ড্রাগ, আচ্ছা জানথিনটা কিভাবে কাজ করে? দে স্টিমুলেট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড রেসপিরেশন অ্যান্ড রিল্যাক্স স্মুথ মাসেলস। এরা মূলত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে আমাদের যে শ্বাসনালীর যে মাসেল এগুলাকে ইয়ে করে দেয়, প্রসারিত করে দেয়, যার ফলে সহজেই আমাদের ইয়ে নিতে সুবিধা হয়। তো এই জামথিনের ভিতরে আছে থিওফিলিন, অ্যামাইনোফিলিন, এগুলা। তো এদের একটা থেরাপিউটিক থিওফিলিন, অ্যামাইনোফিলিনের, বিশেষ করে অ্যামাইনোফিলিন, থিওফিলিন, এগুলো একটা থেরাপিউটিক রেঞ্জ আছে। থেরাপিউটিক লেভেল কত এদের? 10 থেকে 20। দেখি এই জিনিসটা মনে হয় এখানে লেখা আছে, একটু দাঁড়াও, একটু দেখে নিই কোথাও বাকি রেখে দিতেছে কিনা। আচ্ছা, এখানে আরেকটু যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দেই। শর্ট অ্যাক্টিং বিটা অ্যাড্রেনার্জিক এবং লং অ্যাক্টিং বিটা অ্যাড্রেনার্জিক দুইটা আছে, হ্যাঁ। এই শর্ট অ্যাক্টিং বিটা অ্যাড্রেনার্জিক গুলা হলো যেগুলো তোমার এই যে দেখায় দেই, একটু লিখে রাখে এই জিনিসটা। এই অ্যালবিউট্রল, এদেরকে সাবা বলা হয়, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাড্রেনার্জিক, সাবা। শর্ট অ্যাক্টিং বিটা অ্যাড্রেনার্জিক হলো সাবা। আর লং অ্যাক্টিং এর ভিতরে একটা ফরমোটেরল, লিখে রাখো, ফরমোটেরল। লং অ্যাক্টিং মানে এরা লং টাইম ধরে কাজ করে, আর অ্যালবিউট্রল কিন্তু শর্ট অ্যাক্টিং। এই জন্য দেখবা নেবুলাইজেশনে অ্যালবিউট্রল দিলে শর্টলি দেওয়া হয়। এই অ্যালবিউট্রল ব্যবহার করা দিলে ইনস্ট্যান্ট ভালো লাগে, কিছুক্ষণ পরে আবার যেই সেই হয়ে যায়। আর ফরমোটেরল দেওয়া হলো লং অ্যাক্টিং। বিশেষ করে তোমার ওই যে পাফ ব্যবহার করে না, ওই যে শ্বাসকষ্টের এক ধরনের, এটাকে কি বলে, নেবুলাইজার না, ওটার নাম হলো ইনহেলার। ইনহেলার। ইনহেলার, ওইখানে ফরমোটেরল ইনহেলার পাওয়া যায়, হ্যাঁ, ওগুলো ব্যবহার করা হয়। হুম, হ্যাঁ, হ্যালো, আমি ফোন দিতেছি। না না, আচ্ছা, সরি, যেটা বলতে চাচ্ছিলাম যে ইনহেলারে সাধারণত এই ফরমোটেরলটা ম্যাসিভলি ব্যবহার করা হয়, হ্যাঁ। লিভা অ্যালবিট্রল আছে না, যে লিভা অ্যালবিট্রল, এটা কিন্তু ক্লিনিক্যালি মডিফাইড। এটা কিন্তু
অ্যালবিউটেরল মানে এই ইয়ের অ্যাড্রেনার্জিক ছিল না, এটাকে ক্লিনিক্যালি মানে ড্রাগ দিয়ে এটাকে চেঞ্জ করা হয়েছে। আর এই শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং তো বললাম, এই শর্ট অ্যাক্টিং হলো অ্যালবিউটেরল আর লং অ্যাক্টিং এর ভিতরে হলো তোমার এই ফরমোটেরল লাভার ভিতরে পড়ে, হ্যাঁ। লং অ্যাক্টিং একটু লিখে রাখো, এটা আসতে পারে অনেক সময়। এই দেখো, short acting beta 2 agonist বা SABA taken as needed to abort ongoing attack could be used 20 minutes during attack, came as meter dose inhaler and nebulized nebulizer এটা খুবই ব্যবহার করা হয় short acting সাবাটা। long acting আছে beta 2 for those who experience frequent attacks for long term control, dosing is done as fixed schedule, preferred for patient with stable asthma, always associated with glucocorticoids etc. এই যে দেখো salmeterol inhaled twice daily, আচ্ছা এই যে এরকম। আমরা এই থেরাপিউটিক লেভেলটা জানাটা জরুরি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড ফর এনক্লেক্স, ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোশ্চেন একটা থাকে। আমরা বলছিলাম জানথিনস, বলতেছিলাম যে দে স্টিমুলেট দ্য সিএনএস এন্ড রিল্যাক্স স্মুথ মাসলস। জানথিনের ভিতরে কি থিওফিলিন, অ্যামাইনোফিলিন এই ড্রাগ গুলো আছে, তাই না? এন্ড কথা হলো এদের একটা থেরাপিউটিক লেভেল জানা জরুরি। এইখানে স্লাইডে যে কয়টা ড্রাগ আছে সবগুলো থেরাপিউটিক রেঞ্জ জানা 100% নিডেড। ডিজক্সিনের কত 0.2 থেকে 2.0। আচ্ছা, থেরাপিউটিক লেভেল দ্বারা আমরা কি বুঝি? থেরাপিউটিক লেভেল দ্বারা আমরা বুঝি এটা যদি এদের রেঞ্জের নিচে থাকে তাহলে ড্রাগ কাজ করবে না, এর বেশি গেলে টক্সিক টক্সিক এফেক্ট দিবে। ডিজক্সিন কত 0.8 থেকে 2.0, লিথিয়াম 0.6 থেকে 1.2, টাইলিনল, অ্যামাইনোফিলিন এবং ফিনিটোনিন সবগুলা 10 থেকে 20। এটা 0 থেকে 25, এটা ভুল, 10 থেকে 20 হবে, হ্যাঁ। আহ, চলো আম, তো থিওফিলিন আছে, অ্যামাইনোফিলিন আছে। অ্যামাইনোফিলিন কি ট্যাকিকার্ডিয়া, ট্রেমরস, তারপরে আসি হলো এক্সাইটেবিলিটি, হাইপোটেনশন, কন্ট্রাইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ কার্ডিয়াক ডিজিজ, কার্ডিয়াক অ্যারিথমিয়াস এটসেট্রা। দেখো কেন, আচ্ছা এই জিনিসটা বলো তো, কেন কার্ডিয়াক ডিজিজ এবং কার্ডিয়াক অ্যারিথমিয়াস কন্ট্রাইন্ডিকেটেড? তোমাদের থেকে শুনতে চাই এটা, কেন বলো। একটু চিন্তা করো, একটু থিঙ্ক করো। একটা আইডিয়া করো তো কেন হইতে পারে। এই, এরা সিএনএস স্টিমুলেন্ট না? সিএনএস স্টিমুলেন্টে আমাদের হার্ট রেট, রেসপিরেশন সবই তো বেড়ে যাবে, তাই না? এখন কার্ডিয়াক পেশেন্ট যদি থাকে, তার যদি ধরো তোমার ট্যাকিকার্ডিয়া থাকে, তার যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, ফর এক্সাম্পল তার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন থাকে, তার যদি এই ধরনের ড্রাগ দেওয়া হয় তাহলে সে আরো বেশি কার্বন কন্ডিশন দিতে পারবে। এই জন্য এগুলো নিষেধ, সিম্পল, ঠিক আছে। থিওফিলিন এন্ড বিটা গিভেন টুগেদার ক্যান কজ কার্ডিয়াক অ্যারিথমিয়া। এবং থিওফিলিন মানে এই যে জানথিন এবং বিটা, এই ড্রাগগুলা আর এই ড্রাগগুলা কখনোই একত্রে দেওয়া যাবে না। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, সেটা হলো এই থিওফিলিন, অ্যামাইনোফিলিন এই ড্রাগগুলা সিমেটিডিন, সিপ্রোফ্লক্সাসিন, সিপ্রোফ্লক্সাসিন তো সবাই জানো এটা অ্যান্টিবায়োটিক। সিমেটিডিন হলো অ্যান্টিহিস্টামিন, লাইক H2 রিসেপ্টর ব্লকার সিমেটিডিন। আর সিপ্রোফ্লক্সাসিন হলো অ্যান্টিবায়োটিক। এই সিপ্রোফ্লক্সাসিন বা সিমেটিডিনের লেভেল বাড়া দেয় ড্রাগের যেই ডোজ, মানে 10 এমজি খাইছো এই ড্রাগ হয়ে যাবে 20 এমজি, 30 এমজি হয়ে যাবে। জানথিন, কিন্তু এই জানথিন মানে অ্যামাইনোফিলিন, থিওফিলিন এই ড্রাগগুলো সিমেটিডিন এবং সিপ্রোফ্লক্সাসিনের যে এফিকেসি বা কার্যক্ষমতা এটা বাড়ায় দেয় কিন্তু, হ্যাঁ। এই জন্য এটা এখন ভেরি ইম্পর্টেন্ট, এটা আসে কোশ্চেন, লিখে রেখো।
থিওফিলিন এবং বিটা অ্যাড্রিনার্জিক কখনোই একত্রে দেওয়া যাবে না। তারপরে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, এটা তো জানি আমরা। অ্যান্টিকোলিনার্জিকের মাসকার্নিক এফেক্ট থাকে, মাসকার্নিক এফেক্ট, ঠিক আছে? মাসকার্নিক এফেক্ট মানে কি? এরা আমাদের লাংসে গিয়ে লাংসের যে অ্যাসিটাইল কোলাইন রিসেপ্টর আছে, হ্যাঁ, অ্যাসিটাইল কোলাইন লাংসের না, সেলের, লাংসের বলা ভুল হবে, আমাদের সেল বা নিউরনের অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর এটা ব্লক করে দেয়। ইট ব্লক দ্য অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর ইন দি মাসেলস অফ দি ব্রঙ্কাই ইন দি লাংস এন্ড কজ ব্রঙ্কোডাইলেশন, লাইক কি ইপ্রাট্রপিয়াম, ইপ্রাট্রপিয়াম ব্রোমাইড আর কি, হ্যাঁ। এটা ইনহেলেশনে খুবই কমনলি ব্যবহার করা হয়, ইনহেলেশনে ইপ্রাট্রপিয়াম, ট্রাট্রপিয়াম, এগুলো আর কি। এবং এইটা, এই ইপ্রাট্রপিয়ামের যে ইনহেলার পাওয়া যায় না, ট্রাপিট্রপিয়ামের যে ইনহেলার গুলো পাওয়া যায়, এই ইনহেলারটা একবার চাপ দিয়ে 10 সেকেন্ড দম আটকে রাখতে হয়, বুঝছো? এই যে এখানে লেখা আছে, তাও এই যে এগুলো আর কি ইনহেলার, এগুলা ক্যাপসুল আকারেও আসে অনেক সময়। এই ক্যাপসুল আকারে, ক্যাপসুলের ভিতরে দিয়ে এটা চাপ দিলে তোমার ইয়েতে আসে, কি বলে, আহ মুখে চলে আসে ড্রাগটা, হ্যাঁ। বাতাস কিন্তু আসে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ভাই যেটা আমাদের এখানে ওই 30 দিনের একটা ডোজ থাকে এরকম, মানে আহ, চাপ দিলে প্রতিদিন একটা একটা করে যায় আর কি, হ্যাঁ, এটা বা বেশি চাপ দিলে বেশি চলে যায়। ইয়ে আছে, এটা বিভিন্ন, এখন তো অনেক অ্যাডভান্স লেভেলে আসছে আসছে, তাই না? মানে এটা বিষয়টা হলো, এই যে ট্রাট্রোপিয়াম বা ইপ্রাট্রোপিয়ামের যে ইনহেলার, এটা ইনহেল করে মানে চাপ দিয়ে 10 সেকেন্ড দম আটকে রাখতে হয়। মানে তুমি একবার চাপ তো দিলে, ইনহেল করে ফেললে না ড্রাগটা, এরপরে 10 সেকেন্ড দমটা ধরে রাখতে হবে, যাতে করে ড্রাগটা খুবই ডিপে চলে যায়, মানে লাংসের ডিপে চলে যেতে পারে, হ্যাঁ, এটা করা হয়। তারপরে আসি হলো ম্যাগনেসিয়াম সালফেট। এই দেখো, একটা জিনিস শিখার এটা এখানে, দিয়ে নেবুলাইজ করা হয়। হ্যাঁ, এটা তো নেবুলাইজে খুবই ব্যবহার করা হয়। ইভেন কি নেবুলাইজে খুবই এটা কমন একটা, ইপ্রেট্রোপিয়াম, অ্যালবিট্রল, তারপরে নরমাল স্যালাইন, এগুলো মিলে নেবুলাইজ করে। এবার আসলে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট হলো কখন দেওয়া হয় জানো? যখন উপরের একটাও কাজ না করে, জানথিন, বিটাডিনার্জিক, অ্যান্টিকোলিনার্জিক কোনটা কাজ না করে, ফাইনাল লাস্ট লাইন হিসেবে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়। পেশেন্টের অবস্থা যখন খুব খারাপ হয়ে যায়, তখনই এটা ব্যবহার করা হয়। দ্য ব্রঙ্কোডাইলেটর অফ চয়েস ইফ দ্য কন্ডিশন ডাজন্ট রেসপন্ড টু বিটাডিন, মোস্টলি বিটাডিনার্জিকের ক্ষেত্রে এটা মোস্টলি কাজ না করলে এটা দিয়ে দেয়, মোস্টলি বিটাডিনার্জিক। আই রিপিট, উপরের গুলো তো আছে, ইনক্লুডিং লাস্ট লাইন ড্রাগ হলো ম্যাগনেসিয়াম সালফেট। তাই বিটাডিন যদি কাজ না করে, তখনই পাশাপাশি এটা দিয়ে দেওয়া হয়। এবং ম্যাগনেসিয়াম সালফেটের আরেকটা কাজেও ব্যবহার করা হয়, মনে আছে? এক ধরনের অ্যারিথমিয়া আছে, কোন ধরনের অ্যারিথমিয়াতে এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয় বলতো? টোরসা ডি পয়েন্টেসে এই ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়। দেখো ম্যাগনেসিয়াম সালফেট কিভাবে ব্যবহার করা হয়, একটু স্লাইডটা দেখে নেই। দে অ্যাক্ট অ্যাজ অ্যান্টি-হাইপারটেনসিভ, অ্যান্টি-অ্যারিথমেটিক, ব্রঙ্কোডাইলেটর, অ্যান্টি-কনভালসেন্ট এবং টোকোলাইটিক হিসেবে ব্যবহার করা হয়। এর আগেও দেখানো হয়েছিল। অ্যালকোহল উইথড্রলে তো ইউজ করা হয় মনে হয়। হ্যাঁ, অ্যালকোহল উইথড্রলে, হ্যাঁ, কারণ পেশেন্টের ওইখানে ইয়ে থাকে, ম্যাল নারিশ থাকে পেশেন্ট, এই জন্য এখানে ব্যবহার করা হয়, হ্যাঁ। আরেকটা জিনিস আছে, ওইখানে ম্যাল নারিশ থাকার কারণে তাদের ম্যাগনেসিয়াম কম থাকে, তখন পেশেন্টের এই এই টোর্সাডি পয়েন্টেস হয় এই কারণে। এবার আসি হলো কর্টিকোস্টেরয়েড, বা এগুলো এটা মূলত কি, এটা অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট দ্যাট রিডিউস দ্য এডেমা অফ দি এয়ারওয়ে। কিন্তু এই লং টাইম আবার এই স্টেরয়েড ড্রাগ ব্যবহার করলে পেশেন্টের কিন্তু অস্টিওপোরোসিস এন্ড প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। এই স্লাইডটার কথা আসলেই মনে আছে তোমাদের, আশা করি। আহ নাই নাকি? স্টেরয়েড ড্রাগ খাইলে তোমার সুগার বাড়ে।
হ্যাঁ, তুমি কি ইয়েতে ছিলা এন্ডোক্রাইনোলজিতে? জি ভাইয়া। ওইখানে তো এগুলো বলা যায়, যেটাই স্টেরয়েড সেটাই সুগার, সেটাই কর্টিসল, সেটাই কোলেস্ট্রল, কোলেস্ট্রল না, সেটাই কর্টিকোস্টেরয়েড, সেটাই সুগার, এই আর কি। এই লং টাইম স্টেরয়েড ট্র্যাক খেলে কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়। তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অনেকগুলো কারণ, একটা হলো অস্টিওপোরোসিস, অস্টিওমাইলিটিস, বোন টিউমার, মাল্টিপল মায়োলোমা, লিউকেমিয়া, হাইপার প্যারাথাইরয়েডিজম, প্রলং কর্টিকোস্টেরয়েড বা কুশিং ডিজিজ, এগুলাতে কিন্তু অস্টিওপোরোসিস হয়। এটা বা অস্টিওপোরোসিস হলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, এটা খুবই স্বাভাবিক। আহ এতগুলা যে নেবুলাইজার দেওয়া হয়, কোনটা ভাইয়া কি কাজ করবে সবগুলো একসাথে দিলে? প্রত্যেকটা, এটা তো রিসিপ্টরের উপরে কাজ করে, এটা তো একসাথে কাজ করে, যার যারটা আলাদা আলাদা রিসিপ্টর না। এই যে ডাক্তাররা যে পেশেন্টদের দেয় টিডিএস 3টা, বিডি 2টা, না, এভাবে একটা ইয়ে কাজ করে, হয়। ডিপেন্ড করে, হ্যাঁ, এটা আস্তে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, সমস্যা হয় না। তো গ্লুকোকর্টিকয়েডস এর কি কি আছে, লাইক সকল সোন এবং দেখো, প্রেডনিসোলন, বোডেসোনাইড, ফ্লুটিকাসোন, সালমেট্রল, এটা হলো কম্বাইন্ড ড্রাগ। এই ফ্লুটিকাসোন আর সালমেট্রল হলো কম্বাইন্ড। এগুলো হলো ড্রাগ, গ্লুকোকর্টিকয়েড, এগুলো দিয়ে এডেমা এবং ডাইলেট করে দেওয়া হয়। ফুলা কমে গেলে তো ডাইলেট হয়ে যাবে অটোমেটিক, হ্যাঁ। এবার আসি হলো ওরাল ইনহেলার, ইনহেলার ব্যবহার নিয়ম। Remove the cap and shake well. Hold the inhaler so the metal canister containing medication is upside down. Breathe out as fully as possible. মানে পেশেন্টের মুখে নিয়ে, সরি, ক্যাপটা খুলে পেশেন্ট ঝাঁকায় নিতে হয়, তারপরে মুখে নিয়ে নিতে হয়। আহ, এই এরপরে ব্রিথ কন্টেন্ট মেডিকেশন ইজ আপসাইড, আচ্ছা সরি সরি, আগে আগে তো মুখে নিবে না, আগে ঝাঁকাবে, ঝাঁকায় রেডি করে রাখবে, এরপরে জোরে শ্বাস আহ, ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে তোমার ওই কি বলে, ওপেন দ্য মাউথ এন্ড হোল্ড দ্য ইনহেলার 2 inches away ফ্রম দ্য মাউথ। আমাদের দেশে সাধারণত মুখের ভিতরে ক্যানিস্টারটা ঢুকে দেওয়া হয়, এই যেটা এইভাবে করে, এটা আসলে রং প্র্যাকটিস। এইভাবে করাটা রং প্র্যাকটিস কিন্তু, হ্যাঁ, এটা রং প্র্যাকটিস। সাধারণত এই যে এতটুকু দূরে রাখতে হয় ইনহেলারটা। কেন দূরে রাখতে হয়, এটা একটা কারণ আছে, সেটা আমি একটু পরেই বলতেছি। আর এটা হলো স্পেসার, এটার কারণ আছে কেন এই পদ্ধতিটা ভুল পদ্ধতি, কেন কারণটা হলো এই এই ইনহেলারটা যেটা দিয়ে তৈরি হয় মানে স্টেরয়েড, এটা মুখের ভিতরে থেকে গেলে তোমার ওরাল ক্যান্ডিডিয়াসিস হয়, ওরাল ক্যান্ডিডিয়াসিস। মুখে এক প্রকার ক্যান্ডিডা, একটা ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে এই লং টাইম স্টেরয়েড গুলা, এই জন্য এটা দূরে রাখতে হয়। ওপেন দ্য মাউথ এন্ড হোল্ড দ্য ইনহেলার 2 inches away ফ্রম দ্য মাউথ, ভেরি ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, মুখের ভিতরে লাগায় রাখতে হয় না। স্পেসার মে বি ইউজড ফর চিলড্রেন এন্ড এল্ডারলি উইথ পুয়ার কন্ট্রোল, ইয়েস। অনেক সময় এই যারা তোমার বাচ্চা এবং বুড়া, তাদের জন্য স্পেসার ব্যবহার করা হয়। স্পেসার ব্যবহার করা মানে কি, স্পেসারের মাথায় এই ইনহেলারটা লাগানো থাকে। এটার স্পেসার মানে এটা ভিতর, এটা যখন চাপ দেয়, যেখান থেকে চাপ দেয়, এটা ভিতর থেকে মেডিসিনটা এটা হয়ে তারপরে মুখে আসে। এই জন্য সরাসরি মুখে থাকলে যেই এফেক্টটা দিত, যেই প্রবলেমটা হয়তো মুখের, সেটা হয় না, এটা অ্যাভয়েড করা যায় স্পেসারের মাধ্যমে, হ্যাঁ। এখানে আসছে, এখান থেকে দেখি। Spacer may be used for children and elderly with poor control. Press the canister and release the medicine while inhaling slowly through the mouth. Hold the breath for 5 to 10 seconds. মানে একবার প্রেস করার পরে 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে রাখতে হবে টু গো টু দি ডিপ। এর ফলে কি হয়, পেশেন্টের ওই মেডিকেশনটা ডিপে চলে যায়। Slowly breathe out through the nose and pursed lips. Wait for 1 to 2 minutes for the next dose, if any. Yes. একবার চাপ দেওয়ার পর তোমার এই ১ থেকে ২ মিনিট ওয়েট করতে হবে পরবর্তী চাপটা দেওয়ার জন্য, হ্যাঁ? যদি আমরা এটা বাংলাদেশে করে আমি দেখিনি, জানতাম, আমি করছি এখানে। Rinse the mouth with water after the last dose. Periodically clean the mouthpiece. Yes. এই মুখের ভিতরে যাতে ঘাটা বা এই ইয়ে হয়, ওই ক্যান্ডিডিয়াসিস হয়, এই জন্য তোমার এই মুখ ধুয়ে ফেলতে হয়।
এবং এই স্পেসার থাকলেও সপ্তাহে ২ বার কিন্তু স্পেসার পরিষ্কার করতে হয়, হ্যাঁ? এরপর আসে হলো কফ সাপ্রেসেন্ট বা অ্যান্টিটাসিভ। নেক্সট টাইম কাশির ওষুধ কিনতে গেলে দেখো। সাপ্রেস কফ রিফ্লেক্স কিভাবে কাজ করে? সাপ্রেস কফ রিফ্লেক্স ইউজড টু ট্রিট ড্রাই নন প্রোডাক্টিভ কফ। এবং এটা খুবই শুষ্ক মানে যাদের ওই যে কফ বেরোয় না তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করে অ্যান্টিটাসিভ। এটা হলো নার্কোটিক এনি প্রোডাক্ট উইথ কোডিন। এটাতে থাকে নন নার্কোটিক ডেক্সট্রোমিথরফান। ডেক্সট্রোমিথরফান দেখো এই নার্কোটিক অ্যান্টিটাসিভ ড্রাগ খেলে ঘুম আসবে কিন্তু প্রচন্ড। আর ডেক্সট্রোমিথরফান খাইলে ঘুম আসবে না। ভালো কাজ করে কিন্তু এটা। সাইড এফেক্ট কি? অ্যান্টিকোলিনার্জিক, ডিজিনেস, সিডেশন এটসেট্রা। এই তারপরে এক্সপেক্টোরেন্টস, যদি কাশিতে কফ না থাকে এটা ব্যবহার করা হয়। এন্ড এক্সপেক্টোরেন্টস হেল্প টু রিমুভ থিক মিউকাস ফ্রম দি লাংস। এখন কথা হলো পেশেন্টের কাশি শুষ্ক, তুমি দিয়ে দিছো এই যে এক্সপেক্টোরেন্ট ড্রাগ লাইক গুয়াফিনাসিন, রবিটাসিন, এগুলা দিয়ে দিছো, লাভ হবে না কিন্তু। দেখবা কাশির কোনো কিছু খুব একটা আহামরি ফলাফল দেয় নাই। এই জন্য দেখবা কাশির ওষুধ দোকান থেকে কিনলে দোকানদারে জিজ্ঞাসা করে শুষ্ক কাশি নাকি নাকি কফ আছে জিজ্ঞাসা করে। যদি কাশি থাকে মানে কফ থাকে তাইলে দিবে এক্সপেক্টোরেন্টস, আর যদি ড্রাই থাকে তাহলে দিবে অ্যান্টিটাসিভ বা কফ সাপ্রেসেন্ট। ঠিক আছে? তো এরকম ড্রাগ কি গুয়াইফেনাসিন, রোবিটাসিন ডিএম এটসেট্রা। তারপর মিউকোলাইটিক্স হেল্প টু থিন দ্য মিউকাস। অনেক সময় কফ এতটাই ঘন হয় যে বের হতে চায় না, তখন তোমার ওই মিউকোলাইটিক্স হিসেবে ব্যবহার করে অ্যাসিটাইল সিস্টিন ব্যবহার করা হয়, পানি ব্যবহার করা হয়। তারপর ডিকনজেস্টেন্ট ড্রাই মিউকাস মেমব্রেন এন্ড রিডিউস মিউকাস প্রোডাকশন। এই ডিকনজেস্টেন্টস কি করে? ওই তারা আমাদের যেই লেয়ারটাকে মানে ড্রাই করে দেয় এবং মিউকাস প্রোডাকশনটাই কমায় দেয়। আচ্ছা, এই অ্যাসিটাইল সিস্টিনের সম্পর্কে একটু বলি। অ্যাসিটাইল সিস্টিনটা কিন্তু আমাদের লাংস, এই যে সিস্টিক ফিব্রোসিস নামের একটা লাংসের ডিজিজ আছে, হ্যাঁ? খুবই কমনলি ব্যবহার করা হয়। তারপরে তোমার আরেকটা জিনিস যদি বলি যে তোমার অ্যাসিটাইল সিস্টিন কিন্তু স্লাইডটা একটু দেখায় দিই। একই জিনিস। অ্যাসিটাইল সিস্টিন সম্পর্কে একটা জিনিস বলার আছে, সেটা হলো ওই যে জ্বরের ওষুধ বা অ্যাসিটোমিনোফেন আছে না, অ্যাসিটোমিনোফেনের অ্যান্টিডট কিন্তু অ্যাসিটাইল সিস্টিন। মাথায় রাখো, পাবা এটা ভবিষ্যতে। যদি এখানে নাই, স্লাইডেও নাই, মুখে বলে দিলাম, হ্যাঁ? এবার হলো ডিকনজেস্টেন্টস ড্রাই মিউকাস মেমব্রেন এন্ড রিডিউস মিউকাস প্রোডাকশন। এবং এখানে যে ড্রাগগুলো থাকে না, এই যে এফিড্রিন, সুডোএফিড্রিন, অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন, এই সবগুলার কিন্তু তোমার ভ্যাসোকনস্ট্রিক্টর এফেক্ট থাকে। ভ্যাসোকনস্ট্রিক্টর তার ফলে তার মানে কি? কোন ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেয়া যাবে না বলো তো, একটা আইডিয়া করো তো, তোমাদের জ্ঞান বুদ্ধি একটু চেক করি। অ্যাজমা। ভ্যাসোকনস্ট্রিক্টর, এজমা কি ভ্যাসোকনস্ট্রিক্টর? এজমার কারণে কি ভেসেল সরি ইয়ে সরি হয়ে যায়? গেস করো। এই যাদের ব্রেনকার্ডিয়া আছে, হাইপোটেনশন। হেই, চিন্তা করো, উল্টাপাল্টা চিন্তা করতেছো তো রায়হান। সিওপিডি। এই লাংসে কি ভ্যাসোকনস্ট্রিক্টর? আরে ভ্যাসোকনস্ট্রিক্ট করলে কি হয়? বিপি কমে নাকি বাড়ে? বিপি বাড়ে।
হ্যাঁ, তো যাদের হাইপারটেনশন থাকবে তাদেরকে এই এফিড্রিন মানে হার্ট ডিকনজেস্ট রেট এই হার্ট রেট বেশি, তাদেরকে এই ড্রাগ গুলো দেওয়া যাবে না। লিখে রাখো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো কোশ্চেনে পাইছি কিন্তু কিন্তু এগুলো এখানে লেখা নাই যদিও, কিন্তু এগুলো কোশ্চেন। এবং এই এফিড্রিন তারপরে ডিকনজেস্টেন্ট এগুলো সবগুলাই কিন্তু হার্ট হাইপারটেনশন পেশেন্টদের দেওয়া যায় না। নার্সিং ইমপ্লেশন প্রলং ইউজ কজ রিবাউন্ড ইনফ্লামেশন অফ মিউকাস মেমব্রেন। তারপর আসলে অ্যান্টিহিস্টামিন, এই যে অ্যান্টিহিস্টামিন বলছিলাম কিভাবে কাজ করে, দে ব্লক H1 রিসেপ্টর সাইটস এন্ড কাউন্টারঅ্যাক্ট দ্য এফেক্ট অফ হিস্টামিনস। হিস্টামিন কিন্তু আমাদের বডিতে ওই অ্যালার্জিক, এই যে আমরা যে গা চুলকায় এগুলো সবই হিস্টামিনের কাজ। এই অ্যান্টিহিস্টামিন মানে হিস্টামিনের অ্যাকশনটাকে ব্লক করে দেয়। কারা? ডাইফিনহাইড্রামিন, ডাইফিনহাইড্রামিন, লোরাটিডিন, সিট্রিজিন, সকল জিনগুলো, ফেক্সোফেনাডিন, ফেক্সো খায় না, এগুলা সবই অ্যালার্জিতে খুবই ব্যবহার করে। অ্যালার্জি জনিত কাশি, ঠান্ডা, অ্যালার্জি, এগুলাতে খুবই কমনলি ব্যবহার করা হয় ডাইফিনহাইড্রামিন, লোরাটিডিন। ডাস্ট তারপরে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জিতে, ইয়েস। তারপরে ফেক্সোফেনাডিন, এগুলো সব খুবই কমনলি ব্যবহার করা হয়। এরা কি করে, এদের এদের অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট থাকে কিন্তু এই যে অ্যান্টিহিস্টামিনের, হ্যাঁ। এর ফলে কি হবে, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, ড্রাইনেস, দেখছো অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট সব হ্যাঁ ড্রাই করে দেয়, নাক ড্রাই দিয়ে করে পানি দেয়। পড়া বন্ধ করে দেয়। ইয়েস, ব্লক অফ অ্যান্টিহিস্টামিন রিসেপ্টর। দেখি এখানে কোন slide বাকি আছে কিনা একটু দেখে নিই। এই যে দেখো, অ্যান্টিহিস্টামিন ব্লক দ্য অ্যাকশন অফ হিস্টামিনস, অ্যান্টি অ্যালার্জেনিক্স, একটু পরে পারবো। দেখো এইবার আসলে অ্যান্টি অ্যালার্জেনিক্স। অ্যান্টি অ্যালার্জেনিক্স আবার আছে দুই প্রকার, একটা হলো মাস্ট সেল স্টেবিলাইজার, একটা লিকোট্রাইন মডিফায়ার্স। এটা সম্পর্কে একটু যদি বলি, এই অ্যান্টি অ্যালার্জেনিক কি করে আসলে, এরা দে ক্যান প্রিভেন্ট এন্ড প্রোফাইল্যাক্টিক এফেক্ট হিস্টামিন রিলিজ। এটা আসলে তোমার এই যে হিস্টামিনটাকে বললাম না, হিস্টামিন অ্যান্টি হিস্টামিন, হিস্টামিন এরা কিন্তু অ্যান্টি এজ, এরা হিস্টামিন রিলিজটাকে বাধা দেয়। আর অ্যান্টিহিস্টামিন যদিও ইমিডিয়েটলি কাজ করে, বাট ফিউচার এফেক্ট বা প্রোফাইল্যাক্টিক অ্যাকশনের জন্য অ্যান্টিহিস্টামিনের জায়গায় অ্যান্টি অ্যালার্জেনিক্স ব্যবহার করা হয়। আই রিপিট, লং টাইম কার্যকরের জন্য বা লং টাইম এফেক্টের জন্য অ্যান্টিহিস্টামিন না খেয়ে অ্যান্টি অ্যালার্জেনিক ব্যবহার করা হয়। এখানে অ্যান্টি অ্যালার্জেনিক আবার দুই প্রকার, একটা হলো মাস্ট সেল স্টেবিলাইজার, এরা কিন্তু প্রিভেন্ট রিলিজ অফ হিস্টামিন, এরা হিস্টামিন রিলিজটাকে প্রিভেন্ট করে। আরেকটা ছিল লিউকোট্রিন মডিফায়ার্স, মাস্ট সেল স্টেবিলাইজার একটা আর লিউকোট্রিন মডিফায়ার্স আরেকটা, সেটা একটু আমরা দেখি। মাস্ট সেল স্টেবিলাইজার কোনটা, প্রোভোলিন সোডিয়াম। আর লিউকোট্রিন মডিফায়ার্স কি, ইনহিবিট লিউকোট্রিনস দ্যাট কজ দ্য সিম্পটমস ইন অ্যাজমা এন্ড আদার অ্যালার্জিক কন্ডিশন, এক্সাম্পল মন্টেলুকাস্ট বা মোনাস। এই জন্য দেখবা এখানে একটু বলার আছে, একটু পরে বলছি দাঁড়াও তোমাদের বোঝার জন্য। অ্যান্টি অ্যালার্জেনিক্স বা প্রোফাইল্যাক্টিস এটা ভবিষ্যৎ ফিউচার অ্যাটাককে প্রিভেন্ট করে। আর অ্যান্টিহিস্টামিন রিসেন্ট এফেক্টটা বেশি ভালো কাজ করে। ইমিডিয়েট চুলকানির জন্য এই যে কি সিট্রিজিন, লোরাটিডিন এগুলা খায়। বাট লং টাইম যাতে অ্যালার্জি না হয় তখন আর এই লোরাটিডিন, সিট্রিজিন এগুলা দেয় না। তখন দেয় হলো মাস্ট সেল স্টেবিলাইজার অথবা এই লিকোট্রিন মডিফায়ার্স এগুলা দেয়। এগুলা এই মাস্ট সেল স্টেবিলাইজার হিসেবে যে তোমার ক্রোনোলিন সোডিয়াম, এটা এভাবেই পড়বা। লিকোট্রিন মডিফায়ার্স হিসেবে যে মন্টেলুকাস, এটা এভাবেই পড়বে, এটা কিন্তু এভাবেই আসে। হয় লিকোট্রিন মডিফায়ার্স হিসেবে কোশ্চেনে পাইতে পারো, আর নাহলে মন্টেলুকাস এটা কোন গ্রুপের, এটা লিকোট্রিন নাকি মাস্ট সেল স্টেবিলাইজার, এটা বের করতে হয়। এটা এভাবেই পড়বা, তাহলে দুইটাই কাজে দিবে, না দিলে কিন্তু ঝামেলা হবে। দেখবা যে পড়ে গেছো, অর্ধেক পড়ছো অর্ধেক পড়ো নাই, খায় ফেলবা। লিকোট্রিন মডিফায়ার্স ইনহিবিট অ্যাজমার ওষুধ আমি বলতে একটু শেষ করতে বলতেছি, মাস্ট সেল স্টেবিলাইজার্স প্রিভেন্ট রিলিজ অফ হিস্টামিনস, এটা ইমিডিয়েট এফেক্টে ভালো কাজ করে মাস্ট সেল সরি ফিউচার অ্যাটাকে। তারপর লিকোট্রিন মডিফায়ার্স লাইক মন্টেলুকাস্ট, এটা ফিউচার এফেক্ট। দেখো এই জন্যই দেখবা ইমিডিয়েট এর ক্ষেত্রে লোরাটিডিন তার ফেক্সোফেনাডিন দেয় কয়েকদিন, কিন্তু মন্টেলুকাস্ট 3 মাস 4 মাসেরটা দিয়ে রাখে, লং টাইম খেতে দেয় মন্টেলুকাস্ট।
ঠিক আছে? মন্টেলুকাস ১ দিন ২ দিনের ডোজ না, লং টাইম। মন্টেলুকাস ফিউচার অ্যাটাক প্রিভেন্ট করে। ভবিষ্যতে যাতে না হয় এটা। এটা প্রিভেন্ট করে মন্টেলুকাস। ঠিক আছে? তো আজ